আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত। আজ থেকে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ জাতীয় বেতন কমিশন। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে হবে, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করতে সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঢাকা থেকে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছান। তার সাথে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে ও মাজার প্রাঙ্গণে দলের চেয়ারম্যানকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যান তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর সিলেট শহরে গ্র্যান্ড সিলেটে রাত্রি যাপন করেন। 2004 সালের পর এই প্রথম সিলেট সফরে এলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চূড়ান্ত প্রার্থিতার পর এখন প্রতীক নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত প্রচার যুদ্ধ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ সরগরম। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। প্রতীক পেয়ে আচরণবিধি ও ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ নেন। এছাড়াও ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকলি প্রতীক বরাদ্দ নেন। আমরা দেখি কোনো কিছু ঘটলেই একটা ডেভিল হান্ট নামের একটা তামাশা নিয়ে আসেন তারা। এই তামাশায় আসলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। আমি বিশ্বাস করি এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। ধানের শীষের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে আপনাদের সবার বিশ্বাস আর সমর্থন নিয়ে বিজয়ী হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে পারি। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা আশা করি ভোটাররা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে, জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী দেয়া হয় প্রতীক। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রাখবেন আপনারা, মানুষের উপরে ভরসা রাখবেন,
কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। ঢাকা 4 আসন থেকে ঢাকা 18 এই 13টি আসনে 137 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। সেই জায়গায় রাজনৈতিক দলের দায়িত্ব আছে, নিশ্চয়ই রাজনৈতিক দল এবং প্রার্থীরা সেই কাজটি করবে। আমি এখনো পর্যন্ত কোনো ব্যত্যয় দেখছি না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু নির্বাচনী প্রচারণা। সারা দেশে এদিন সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে নির্বাচনী প্রচারণা। সাভার, ধামরাই সহ 5টি আসনে 34 জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বগুড়ার 7টি সংসদীয় আসনে 34 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। এছাড়া জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনার 6টি আসনের 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বণ্টনের পর জামাতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অপরদিকে খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলেন। চট্টগ্রামে 16 আসনের 111 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীতে 6টি সংসদীয় আসনের 29 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার 11টি আসনের 80 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামাত, এনসিপি ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের 47 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে 11 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা। এ আসনে বিএনপির আব্দুল ওয়াদুদ ভুইয়ার বিপক্ষে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান। এছাড়াও দিনাজপুরে 40 জন, চাঁদপুরে 35 সহ দেশের প্রতিটি জেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রচারণায় সরগরম হয়ে উঠবে সারা দেশ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা 15 আসনের জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় 13 আসনে নির্বাচনের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান প্রার্থীরা। কোন ধরনের নির্বাচনী প্রচারণা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে হয়। ঢাকা 15 আসনে আলোচনায় উঠে আসে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, প্রচারণা শুরুর আগেই অর্থের বিনিময়ে নারী ভোটারদের টানছে জামায়াত। আর জামায়াতের প্রার্থী ও আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই তথ্য অমূলক বলে দাবি করেন দলের নেতারা। এছাড়া পীরেরবাগে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জামায়াত আমির বলেন, একটি দল মব করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান,
তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। পুরোপুরি একটি অসত্য তথ্য। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এ সময় সব পক্ষকে শান্ত থেকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এটি যেন বজায় থাকে। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিস নেতারা। আমরা দেখছি যে কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। এদিন ঢাকা 13 আসনে 9 জন এবং 15তে 8 জন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়ায় এবার ভোট গণনায় দেরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে বলেও জানান তিনি। এ নিয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, যা কর্মযোগ্য হচ্ছে সেটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর সব উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং নির্বাচনের আগে ও পরে 7 দিন 1700 ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলেও জানান শফিকুল আলম। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মি সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন। রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট গণনায় এবার দেরি হবার কথাও জানান প্রেস সচিব। আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রায় 26,000 বডি অন ক্যামেরা ব্যবহারের কথা জানানো হয়। এবার 51 দল ও স্বতন্ত্র মিলে 1858 জন প্রার্থী নির্বাচন করছেন। 300 আসনে ইলেকশন হবে। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। কমিশন সরকারি কর্মচারীদের জন্য পে স্কেলে সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করে। এতে এই সুপারিশ করা হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। গত বছরের 27 জুলাই সরকার 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। 2013 সালে 8ম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ 12 বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র 18% ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে বলেন, এটি একটি মস্ত বড় কাজ, মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।
প্রায় দেড় দশক পর বুধবার আত্মসমর্পণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে আসলেও শুনানি না হয় বাসায় ফিরে যান তিনি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আর র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি ফাঁসির দণ্ডে দণ্ডিত হন আবুল কালাম আজাদ। তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। গত বছর ৮ জুলাই সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আত্মসমর্পণের শর্তে তার সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। লিখিত আবেদনের পর বুধবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আত্মসমর্পণ করতে, কিন্তু ট্রাইব্যুনাল ২ এর পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। অ্যাপ্লিকেশন এসেছে যে তিনি আত্মসমর্পণ করার জন্য আবেদন করেছেন, সেটা যখন উনি আত্মসমর্পণ করবেন তখন আমরা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কমেন্ট নেই। অন্যদিকে জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তা সহ ৩ অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল ১। আসামিপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষের তথ্য প্রমাণ দিয়েই আসামিরা নির্দোষ প্রমাণিত হবে। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। উনাদের সাক্ষ্য থেকেই প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন। ওনার কোনো ধরনের ডকুমেন্টারি কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হয় নাই। একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় হাজির করা হয় হেফাজতে থাকা 10 সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। এই যে সংস্কৃতি, সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি। সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। তবে জবানবন্দির সময় রাষ্ট্রপক্ষ যেভাবে সাক্ষীকে সহায়তা করেন তা নিয়ে আপত্তি ছিল আসামি পক্ষের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়ে খেলতে হবে টি-20 বিশ্বকাপ। আইসিসির ভার্চুয়াল সভা শেষে বাংলাদেশকে দেওয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। তা না হলে বাংলাদেশের জায়গায় নেওয়া হবে স্কটল্যান্ডকে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখন মুখোমুখি অবস্থানে। চলমান অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। বিকেলে ভার্চুয়াল মিটিং শেষে আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আইসিসি আরও জানিয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে না আসে তবে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসি সদস্যদের মধ্যে এ নিয়ে ভোটাভুটিতে এই সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি একদিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। উল্লেখ্য, স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। গত সপ্তাহে অ্যান্ড্রু এনগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে ভারতে না খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায়। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। গ্রুপ সিতে বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতায় 7, 9 ও 14 ফেব্রুয়ারি এবং গ্রুপের শেষ ম্যাচটি 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। পরাগ আরমান, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায়
32 কিলোমিটার, আছে পদ্মা, ইছামতি, কালীগঙ্গার মতো সমৃদ্ধ নদীপথ। তবুও জনপ্রতিনিধিদের অবহেলায় পর্যটন এবং শিল্পায়নের জন্য আদর্শ স্থান দোহার নবাবগঞ্জে গড়ে ওঠেনি শিল্প কারখানা। নেই গ্যাস, ভালো মানের হাসপাতাল। শিক্ষাক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। শুধু আশ্বাস নয়, নদী রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকা 1 আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্দশা ঘোচাতে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই চাওয়া ভোটারদের। আর ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায় করতে চাইছেন প্রার্থীরা। দোহার নবাবগঞ্জে ভোটের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকার শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য জনপদ নবাবগঞ্জ দোহার উপজেলা। 3টি নদী দ্বারা বেষ্টিত অপার সম্ভাবনাময় ঢাকা 1 আসনে রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও গ্যাস আসেনি, গড়ে ওঠেনি শিল্প কারখানা। দৃষ্টিনন্দন নানা স্থাপনা ও দর্শনীয় স্থান থাকলেও পর্যটন কেন্দ্র নিয়ে নেই তেমন কোনো পরিকল্পনা। দৈন্যদশা খেটে খাওয়া মানুষের। সারটা ঠিক মতন পাই, দাম অতিরিক্ত। সুন্দর করতে হবে সবাই। সংসার চলনে খুব কষ্ট, মানে চলে আর কি, মানে ওই যে যতটুক না হইলে হয় না। এই আসনের বিপুল সংখ্যক মানুষ প্রবাসী। দেশের জন্য নিয়মিত রেমিট্যান্স পাঠালেও ভালো মানের স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে। একটু জটিল রোগ হলেই ছুটতে হয় ঢাকায়। প্রকৃত শিক্ষিত করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হলে অবশ্যই এখানে অত্যাধুনিক একটা হসপিটাল এই অঞ্চলের জন্য অবশ্যই দরকার। আমরা এমন একটা লোক চাই যে তার কথার সাথে কাজের সাথে মিল থাকবে। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে নানা পরিকল্পনার কথা জানান ঢাকা 1 আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। দোহার নবাবগঞ্জকে একটি আধুনিক, একটি স্যাটেলাইট, একটা ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলব, যেখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা হবে। অন্যদিকে নির্বাচিত না হলেও দোহার নবাবগঞ্জবাসীর সুখে দুঃখে সঙ্গী হবার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। উন্নত মানের কোনো হাসপাতাল এখানে নাই। এই দোহার নবাবগঞ্জে আধুনিক হাসপাতাল সহ মেডিকেল কলেজ স্থাপন করার চিন্তা ভাবনা মাথায় আছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষ আর বাতির নিচে অন্ধকারে থাকতে চায় না। পদ্মা, ইছামতি এবং কালীগঙ্গা বেষ্টিত ঢাকা 1 আসনটি শিল্প কারখানা এবং পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও জনপ্রতিনিধিদের অবহেলায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। নেই গ্যাস সুবিধা, বেহাল দশা স্বাস্থ্যসেবার। তাই নির্বাচনকে সামনে রেখে শুধু আশ্বাস নয়, জনপ্রতিনিধিরা এই এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করবে এমনটাই চাওয়া সাধারণ ভোটারদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা। জমে উঠেছে ময়মনসিংহ 4 সদর আসনে নির্বাচনী আমেজ। ধানের শীর্ষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও দাড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, নাগরিক সুবিধা নিশ্চিত করে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তুলতে কাজ করবেন এমপি প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ব্রহ্মপুত্র নদের এক পাশে সিটি কর্পোরেশন আর অন্য পাশে বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ 4 আসন। শহরে নাগরিকদের সকল সুযোগ সুবিধা থাকলেও নদীর অন্য পারে বাসিন্দারা তা থেকে বঞ্চিত। এই আসনের মূল সমস্যা শহর জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট, মাদক, নদী সংলগ্ন ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা। ভোটার হিসাবে দেখতে চাই সৎ, দক্ষ, যোগ্য একজন প্রার্থী, যিনি এই নগরের উন্নয়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুখময় একটা জীবন দিবেন। আমাদের এই অঞ্চলের দৃশ্যমান কোনো উন্নতি হয় না। একটা বিভাগীয় শহর হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের রাস্তাঘাটগুলো যে প্রশস্ত হওয়ার কথা, রাস্তাঘাটগুলো সেরকম প্রশস্ত নয়, যার কারণে শহরে যানজট লেগে আছে। উন্নত বিষয়ে দেখা যায় যে পার্ট টাইম চাকরির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ বা ময়মনসিংহ অঞ্চলে পার্ট টাইম ব্যবস্থা নেই। ভোটাররা বলছেন এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা এখানে দাড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুল বলেন, জনগণ এবার পরিবর্তন চায়, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ চায়। আসলে জনগণ এখন এই 54 বছরের যে পুরাতন বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ এখন ওপেনই বলে, আমরা রাস্তাঘাটে যাবেন, জনগণ বলে আমরা সবই দেখছি, এখন নতুন কিছু দেখতে চাই। মানে সব দেখছি বলতে জনগণ এখন তো বুঝাচ্ছে যে সবার শাসনে আমাদের দেখা হয়েছে, আমরা নতুন বিকল্প দাঁড়িপাল্লাকে আমরা বেছে নেব, এইরকম একটা জনগণের আকাঙ্ক্ষা আছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু আমরা সমস্যা দেখতেছি, বিশেষ করে কোনো ক্ষেত্রে মনে হচ্ছে প্রশাসন কিছু হেলে যাচ্ছে বা এরকম। অন্যদিকে জনগণের দুর্ভোগ কমিয়ে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। সমস্ত মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং তারা প্রকাশ্যেই বলে বেড়ায় যে বাংলাদেশের জন্য একটাই মাত্র দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আমরা আশা রাখি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নিজের ভোট নিজে প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ 8 জন প্রার্থী নির্বাচন করছেন। যানজটে নাকাল ময়মনসিংহ শহরের পুরো অংশ। এখানে যারা এমপি হবেন তারা ভবিষ্যতে যেন যানজট এবং মাদকমুক্ত একটি শহর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ময়মনসিংহ। সরকার পরিবর্তনের সাথে যেন রোহিঙ্গা নীতির পরিবর্তন না হয় সে লক্ষ্যে জাতীয় রোহিঙ্গা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা। রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CPRSBD। চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। প্যানেলের আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ও CPRSBDর নির্বাহী পরিচালক ডক্টর মাহফুজ পারভেজ। বৈঠকে আলোচকরা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। আর রোহিঙ্গা সমস্যার সমাধানে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে সাদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান ছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপি, জনসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। দৃশ্যমান যে পক্ষ আছে যেটা মায়ানমার, তার পিছনের যে পার্টি আছে তার সাথে অবশ্যই আমাদের অ্যাক্রস দ্য টেবিল বসে 3 পক্ষ 4 পক্ষ যাই যতগুলো পক্ষ এখানে আছে সবাই একসাথে বসে বাস্তবসম্মত একটি সমাধানে আমাদের আসতে হবে। ফেসিবাদ, স্বৈরতন্ত্র এবং একনায়কত্বের ছায়া দেখতে পাই যদি আমরা মনে করি যে একই ধরনের কুশাসনের জায়গায় নতুন দল বা নতুন নেতৃত্বের নামে আরেকটি কুশাসন আসবে, তাহলে শুধু জাতীয় নিরাপত্তা বা রোহিঙ্গা ইস্যু নয়, বাংলাদেশের গণতন্ত্র ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হবে। এবারে জানিয়ে দেব খেলার খবর। সিলেট টাইটান্সকে 12 রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। 166 রানে টার্গেটে নেমে দলের 7 রানে জাকির হাসান ও আরিফুল ইসলামের উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। তৃতীয় উইকেটে স্যাম বিলিংস ও পারভেজ হোসেন ইমন 47 বলে 69 রানে জুটি করে দলের বিপর্যয় রোধের চেষ্টা করেন, কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় 8 উইকেটে 153 রানে থামে সিলেট টাইটান্স। তাতে করে BPL এর ফাইনালে পৌঁছে যায় রাজশাহী। শুক্রবার শিরোপা লড়াই তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ আশা জাগিয়ে নিয়েছিল রাজশাহীর। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলের স্কোরে যোগ করেন 41 রান। সাহিবজাদা 26 আর তানজিম হাসান 32 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত কেন উইলিয়ামসনের অপরাজিত 45 রানে 9 উইকেটে 165 রানে থামে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনী সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত। আজ থেকে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ জাতীয় বেতন কমিশনের। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে T20 বিশ্বকাপ খেলতে হবে, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।